রেকর্ড শুরু করি, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, i সমান 1 আপ টু 5, এটার মানে আমরা কি বুঝি, x1 যোগ, মানে এখানে যদি আমাদের এটা লেখা থাকে যে জাস্ট i সমান সমান 1 আপ টু হচ্ছে আপনার 5 দিয়ে এখানে লিখছি আমি xi, এটা দ্বারা আমরা মিন করি x1 যোগ x2 যোগ x3 যোগ x4 যোগ হচ্ছে আপনার x5, ঠিক আছে? এটা 5 পর্যন্ত, জি, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, এখন আমাদের যে প্রবাবিলিটিটা আছে, যদি ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আমি আপনার এটা দেখাইতেছি। আমাদের n এর মান ওই প্রবলেমটাতে ছিল হচ্ছে 40, আর আমাদের x এর মান হচ্ছে আমাদের অ্যাট লিস্ট কত বলছিল, অ্যাট লিস্ট হচ্ছে আপনার 30। অ্যাট লিস্ট কোনটা, এই যে অ্যাট লিস্ট 30, তাহলে অ্যাট লিস্ট 30 মানে হচ্ছে আমাদের 30 31 এখান থেকে করে করে তাহলে এটা কত 40 পর্যন্ত যাবে। তাহলে আমাদের এই প্রবাবিলিটি বের করতে হবে। পি এর মান হচ্ছে আমাদের হচ্ছে একটা পি হচ্ছে 0.6 আর 1 মাইনাস পি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 0.4। তো যখন আমি ই বের করব কি যে টোটাল প্রবাবিলিটিটা কত হবে, তাহলে টোটাল প্রবাবিলিটি হবে পি 30 প্লাস পি 31 প্লাস ডট 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 প্লাস আপনার হচ্ছে পি 40। তো পি 31 এর মান আমাদের কিভাবে করি আমরা, এই যে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে পিডিএফটা পিএমএস ছিল nx প্রবাবিলিটি অফ x আর 1 মাইনাস পি টু দি পাওয়ার n মাইনাস x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জি, পি অফ এক্স, এটার ফর্মুলা। তাহলে এই যে পি অফ 30 তার মানে কি এক্স এর 30 দিয়ে দিব আর এই মানগুলো দিয়ে দেব, দিয়ে প্রত্যেকবার বসানো লাগবে। এখন আমরা এখানে এই আইডিটা অ্যাপ্লাই করব কি যে আই সমান সমান হচ্ছে আমাদের 1 আপ, আই সমান হচ্ছে কি 30 থেকে শুরু হবে 40 এ শেষ হবে, একটা প্রবাবিলিটি অফ পি আই। তো এখানে আপনি জাস্ট ক্যালকুলেটরে এটা ফাংশন হিসাবে লেখা যায়, ওটা লিখে দিলে সরাসরি ইনপুট দিয়ে দিলে এখানে আপনি জাস্ট এটা লিখবেন কি যে 40 i সমান সমান 30, তাহলে আমাদের n এর মান কত 40, এখানে তো x এর জায়গায় জাস্ট আমি i লিখবো, p এর মান হচ্ছে কত 0.6 টু দি পাওয়ার হচ্ছে আপনার i, আর এটার মান হচ্ছে কত 0.4 টু দি পাওয়ার 40 মাইনাস i। ফাংশন আকারে ক্যালকুলেটরে এটা ডিরেক্ট ইনপুট দেওয়া যায়, বুঝতে পারছেন? এটা হয়তো আমি আমাকে একসময় একটু দেখাই দেন এই ইনপুটটা কিভাবে দিব, যদি আচ্ছা আপনার কি কাছে ক্যালকুলেটর আছে আপনার কাছে? কারণ এটা সায়েন্টিফিক হ্যাঁ আছে, সাইন্টিফিক মডেলটা ক্যালকুলেটর, দেখতে হবে। সাইন্টিফিক জি, ক্যালকুলেটর ওই যে আপনার ফার্স্ট এর ছবিটা তুলে আমার পাঠাইয়েন, তাহলে আমি আপনারে বলে দেব কেমনে কি করতে হয়। কারণ এটা আপনি আচ্ছা, যদি সিঙ্গেল সিঙ্গেল বের করতে যান তাহলে প্রত্যেকবার এই ফাংশনের মধ্যে ভ্যালু বসাই মানে ক্যালকুলেশন করা লাগবে, তো আপনার একটা এমসিকিউ সলভ করতে দেখবেন কি যে অনেক টাইম চলে যাবে। তো হুম এই হুম, জিনিসটা করা যায়, এটা আপনারে দেখাই রাখলাম। তো আচ্ছা, এইখানে আমাদেরও জাস্ট একটা করে দেখাইছে, আর বাকিগুলো কি যে বলছি কি যে বাট এত 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 ইট স্টিল হ্যাভ টু ক্যালকুলেট ইট। তো আমরা যখন হচ্ছে মানে এইখানে মানে আমরা যে হচ্ছে নর্মাল বাইনোমিয়াল টু নরমাল অ্যাপ্রক্সিমেশন করতেছি সেইটা এখানে বোঝাইতেছে যে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে মান করতে হবে। এখানে 30 এর মান বের করলেন, তারপরে 31 করবেন, তারপরে হচ্ছে আপনি এভাবে করতে করতে 40 পর্যন্ত করবেন মান। কিন্তু যখন দিয়ে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করি তাহলে এটা আমাদের এই প্যারাটা এখানে নিতে হবে না, কারণ নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি থাকে আমাদের ওই যে আমাদের কার্ভ থাকবে, এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেশন করে আমরা তো এক্স এর ভ্যালু পাইছি মনে করেন এখানে পাইছি আমি মনে করেন 31, তাহলে 31 এর 30 এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে 30, তাহলে এই 30 এর এদিক থেকে যেই এরিয়াটা থাকবে এই এরিয়াটার মান আমি ক্যালকুলেট করে ফেলবো একবারেই, তাহলে আমার একবারে কাজটা হয়ে গেল। কিন্তু যদি আমি এখানে বাইনোমিয়াল করি তাহলে বারবার এই কাজটা করা লাগবে। এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে করতেছি, কিন্তু এই জিনিসটা এই ক্যালকুলেটর কাজ করবে না যদি মনে করেন এখানে তো 10টা ভ্যালু, 10টার ভ্যালু দিয়ে যদি আপনি 1 লক্ষ ভ্যালু দিয়ে দেন তখন তো আর এটা কাজ করবে না। কিন্তু যদি আমি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করি, ধর নর্মাল ডিস্ট্রিবিউশন এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভ্যালু আছে, মানে 1 আর 2 এর মধ্যেই কত ভ্যালু, 1.5 1.7 আবার 1.05 1.007, এর হাজারটা জিরো বসে আপনি মানে কোটি কোটি ভ্যালু এখানে বের করতে পারবেন। তো এইখানে সুবিধাটা হচ্ছে এটা কি যে নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে আমি আমার এরকম চিন্তা করা লাগতেছে না, ডিরেক্টলি করে ফেলবো আমি। তো এইখানে আমাদের যখন নর্মাল ডিস্ট্রিবিউশন মেথডটা আমরা ব্যবহার করতেছি তখন দেখেন এখানে এখানে আমরা কি করছি, নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন এনপি আর ভেরিয়েন্স এন মাইনাস পি, তার মানে আমাদের বাইনোমিয়ালের মিনই কিন্তু ছিল হচ্ছে এনপি, ভেরিয়েন্সটাও ছিল হচ্ছে এনপি।
তো এখন এনপি ইন কেস, তাহলে এখানে আমাদের দুইটা শর্ত ছিল কি যে এন পি এটা 0.5 এর থেকে বেশি হইতে হবে, আবার কি হতে হবে এন ইন্টু 1 - পি এই ভ্যালুটা 0.5 এর থেকে বেশি হইতে হবে। তাহলে আমাদের পার্টিকুলার যে এক্সাম্পল ছিল, আমাদের এন এর মান ছিল কি 40 আর পি এর মান হচ্ছে 0.6, তাহলে এই দুইটা গুণ করলে হচ্ছে 24, তাহলে 24 ভ্যালুটা 5 এর থেকে বড়। আবার n - এন এর ভ্যালু হচ্ছে কি 40 আর পি এর ভ্যালু হচ্ছে 0.6, তার মানে এটা কত 0.4, তার মানে এইটা আপনি যদি হিসাব করেন তাহলে হচ্ছে এটা 16, তার মানে দুইটা 5 এর থেকে বড়, তার মানে আপনি এখানে বাইনোমিয়াল টু নরমাল অ্যাপ্রক্সিমেশনটা করতে পারবেন। এই যে দ্য এক্সপ্রেশন ক্যান বি সেফলি ইউজড। তাহলে এখন এখানে আমরা আচ্ছা, এই যে 40 মাল্টিপ্লাই 0.4 না কি বললেন, এটা বুঝি নাই। 0.6, 0.6, ওকে। আর এইখানে হুম হচ্ছে হুম। এই যে n এর ভ্যালুটা এটা করে দেখায় নাই, এখানে হচ্ছে n এর ভ্যালু 40, এই যে 40, আর হচ্ছে 1 - পি এর ভ্যালু হচ্ছে 0.4, কারণ হচ্ছে যেহেতু পি এর ভ্যালু 0.6, তাহলে 1 - পি করলে কি 0.4 হবে না? জি। আর এই 40 আর এই 0.4 গুণ করলে আপনার হবে 16, তার মানে এই যে 24 ভ্যালুটা আর এই 16 ভ্যালুটা দুইটাই হচ্ছে কি আপনার 5 এর থেকে বড়, তার মানে এখানে আপনি বাইনোমিয়াল থেকে নরমালের অ্যাপ্রক্সিমেশনটা করতে পারবেন। যদি এই শর্ত না খাটে তাহলে এখানে বাইনোমিয়াল টু নরমাল অ্যাপ্রক্সিমেশন করা যাবে না। অনেক সময় আপনার এমসিকিউ তে দিয়ে দিতে পারে কি যে দেখা যাচ্ছে 4টা কেস দিয়ে দিল কি যে কোন ক্ষেত্রে আপনি নরমাল ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে পারবেন, এন এর মান আর পি এর মান দিয়ে দিল। তো তখন আপনি এনপি আর n1 - পি তুলনা করে দেখবেন কোন ক্ষেত্রে দুইটা 5 এর থেকে বেশি হচ্ছে, সেটা হবে আপনার এমসিকিউ এর অ্যান্সার। বুঝতে পারছেন? হুম, জি। এখন আমরা কন্টিনিউটি কারেকশন এই জিনিসটাতে আসি। তো আমরা বার ডায়াগ্রাম আর হচ্ছে হিস্টোগ্রাম পড়ছিলাম, আপনার যদি মনে থাকে। তো বার ডায়াগ্রামে আমরা এরকম এরকম বার আঁকাইছিলাম, এরকম এরকম বার, ঠিক আছে? আর হিস্টোগ্রামে আমরা কি বলছিলাম কি যে এই বারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, যে এগুলো স্পেস থাকবে না, হ্যাঁ, একটার সাথে একটা লেগে থাকবে। এটা হচ্ছে বার আর এটা হচ্ছে হিস্টো, ঠিক আছে? তো আমরা বার ডায়াগ্রাম কখন আঁকাই? বার ডায়াগ্রাম আঁকাই হচ্ছে আমরা কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে, কোয়ালিটেটিভ, ঠিক আছে? আর হিস্টোগ্রাম আমরা আঁকাই কখন? কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তো এখানে যখন আমাদের ভ্যারিয়েবলটা কিন্তু এখানে ডিসক্রিট, তো ডিসক্রিট ভ্যারিয়েবলের সাথে বারের একটা ভালো আছে। বারের যেরকম এই যে দুইটা পসিবল বারের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, দুইটা পসিবল বারের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ। ডিসক্রিটের ক্ষেত্রে কি হয় 1 2 3 4, তার মানে দুইটা ভ্যালু পসিবল ভ্যালুর মধ্যেও কিন্তু একটা গ্যাপ থাকে। কিন্তু কন্টিনিউয়াসে যদি আমি বলি এজ কিংবা হাইটের কথা যদি বলি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পসিবল ভ্যালুগুলো থাকে তাদের মধ্যে কোনো পসিবল গ্যাপ থাকে না, কারণ এটা একটা রেঞ্জের সবগুলো ভ্যালুকেই দ্বারা নেয়। সেজন্য আমরা যদি হিস্টোগ্রামে আমাদের কার্ভটা আঁকাই তাহলে আমাদের কার্ভটা আসতো এরকম একদম কন্টিনিউয়াস টাইপ। কিন্তু এইখানে কি হয়, এখানে এটা গ্রাফ, এখানে আমার কোনো ভ্যালু নাই, মনে করেন এটা 1 এটা 2, তাহলে 1 আর 2 এর মধ্যবর্তী কোনো ভ্যালু নাই। কিন্তু যখন আমরা নর্মাল গ্রাফ দেখি তাহলে এখানে তো সব জায়গায় কন্টিনিউয়াস, তাহলে প্রত্যেকটা ভ্যালু কাউন্টেড। তো যদি আমরা যখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করতেছি তখন এইটা হলো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন, আর নর্মাল যখন করতেছি তখন এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন। তো এইখানে যখন আমরা বাইনোমিয়াল থেকে নর্মাল করব তখন আমাদের এই কন্টিনিউটি কারেকশনটা করা লাগবে। কন্টিনিউটি কারেকশনটা কি আমি আপনাদের একটু হালকা করে জাস্ট বলি এই কার্ভ থেকেই। যদি আমরা যখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বের করলাম তখন x ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি আমরা এখানে পাবো, x ইকুয়াল টু 2 এর প্রবাবিলিটি হচ্ছে এখানে, মানে এখান দিয়ে আমি বলছি এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ x, ঠিক আছে? আর এখানে আমরা যেটা করে থাকি এটা মনে করেন আমাদের f অফ x কিংবা এটা হচ্ছে আমাদের p অফ x। তো হিস্টোগ্রাম এরকম কন্টিনিউয়াস থাকে। তো এখানে x ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটি আপনি বের করতে পারেন, কিন্তু x ইকুয়াল টু 1.5, x ইকুয়াল টু মনে করেন x এর মান যদি 1 থেকে 2 এর মধ্যে হয় তাহলে এটার প্রবাবিলিটি আবার কিন্তু হচ্ছে 0, কারণ এই 1 আর 2 এর মধ্যে কোনো পসিবল ভ্যালুই নাই। মানে আমি এই জায়গায় আমাদের যে ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা ছিল এখানে আমি বললাম কি যে হচ্ছে আপনার এটা বলছে অ্যাট লিস্ট 30 জন পাস করবে। এখন আমি যদি বলতাম অ্যাট লিস্ট 30.5 জন পাস করবে, এটা কি 30.5 কি নাম্বার হতে পারে, মানে স্টুডেন্টের সংখ্যা হতে পারে? না। তাহলে ওই মানে 30 থেকে আমি যদি ভ্যালুটা চিন্তা করি, ফার্স্ট পসিবল ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 30 এর ক্ষেত্রে 30, পরেরটা হচ্ছে 31, তাহলে 30 থেকে 31 এর মধ্যে কোনো ভ্যালু নাই, তার মানে এই ভ্যালু এই রেঞ্জের মধ্যে ভ্যালু নাই, মানে আমি বলতে পারি এই রেঞ্জে যে প্রবাবিলিটিটা থাকবে সেটা হচ্ছে 0। বুঝতে পারছেন? মানে এই যে জি। এখানে এখানে বারের কোনো হাইট নাই, তার মানে এটা হচ্ছে 0, মানে ওখানে পসিবল ভ্যালুটা নাই। কিন্তু যখন আমি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন দেখবো, যখন আমি দুইটা ভ্যালুর কথা বলবো এই দুইটার এই 30 আর একটা বললাম কি যে 30.5,
তাহলে এই দুইটা ভ্যালুর মধ্যবর্তী যে এরিয়াটুক থাকবে এটাই কিন্তু তার প্রবাবিলিটি। তো এইখানে আমাদের বাইনোমিয়াল থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন তখন আমাদের কারেকশনটা করা লাগবে। তো কারেকশনটা হচ্ছে আমরা সবসময় বাইনোমিয়ালের পসিবল ভ্যালুটা ধরবো। কি যে মনে করেন আমি যখন প্রবাবিলিটি বের করতে বলছি কি যে x1 লেস দেন অর এই প্রবাবিলিটিটা আমাদেরকে বের করতে বলতেছে। তো এইখানে আপনার এত কিছু বলা লাগবে না, যেটা কনসেপ্ট সেটা হচ্ছে লোয়ার মাইনাস হাফ করব, ঠিক আছে, আর হচ্ছে আপার প্লাস হাফ। লোয়ার মাইনাস হাফ আর আপার প্লাস হাফ কেন করতেছি, মনে করেন আমরা যে গত দিনের ক্লাসটা আপনি দেখলে আরো ভালো হইতো, কি যে 2 থেকে এক্স গ্রেটার দেন মনে করেন 7, তো এইখানে আমরা এক্সটাকে কি জেড এ কনভার্ট করতাম। তো এইখানে এক্স এর এই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে লোয়ার, আর এই ভ্যালুটাকে আমরা বলছি হচ্ছে আপার, মানে এক্স এর সর্বোচ্চ মান। তাহলে এইখানে যদি আপনি দেখেন এক্স এর মান কি হতে পারে, সর্বনিম্ন 30, 31, 32 করে 40 পর্যন্ত। তাহলে এক্স এর লোয়ার ভ্যালুটা হচ্ছে এখানে 30। তাহলে এই ভ্যালুটা যাতে, কারণ এক্স ইকাল টু 30 একটা প্রবাবিলিটি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে বের করতে পারবো। সেই জন্য এই এক্স ইকাল টু 30 ভ্যালুটা যদি এর মধ্যে থাকে, সেজন্য আমরা এটার সাথে করতেছি হচ্ছে মাইনাস। তার মানে এইটা যখন আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ এ যখন ব্যবহার করব, তখন আমাদের মেইনলি ভ্যালুটা বের করতে হবে এক্স মাইনাস 29.5। কারণ কি হবে, কারণ এই যে দেখেন, আপনি যদি এইখান থেকে এক্স ইকাল টু, আমি বলে দিই আপনার একটু চিত্রটা আঁকাই। এটা মনে করেন হচ্ছে 30, এটা হচ্ছে 31, এরকম করে করে যাবে। তো এক্স ইকাল টু যদি 30 নেই, তাহলে আমাদের এই প্রবাবিলিটিটা এখান থেকে শুরু হবে, কিন্তু 29.5 থেকে নিলে আমাদের এই কার্ভটা থেকে শুরু হবে। মূল কথা হচ্ছে এই পসিবল ভ্যালুটাকে আমরা এটার সাথে সংযুক্ত করি। আর যদি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে শুধু 30 থেকে শুরু করতাম, তো 30 এর এক্স্যাক্টলি মানে একটা সিঙ্গেল পয়েন্টের তো এরিয়া 0 হয়, এটা তো জানেন, মানে আপনার পয়েন্টের এরিয়া 0। হ্যালো, না, এটা বলেন। পয়েন্ট মানে কি, পয়েন্টের আপনার সংজ্ঞাটা কি? পয়েন্ট মানে হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই। জি, জিরো। তাহলে এই যে যখন যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, তাহলে তার আপনার এরিয়াটা হচ্ছে 0। এরিয়া মানে তো আপনি জানেন কি যে আপনার লেন্থ গুণ হচ্ছে উইডথ। তো আমি যখন একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, তো এইটা হচ্ছে তার লেন্থ, কিন্তু উইডথটা তো 0, সেজন্য তার এরিয়াটা 0। আর এরিয়াটা মানে হচ্ছে প্রবাবিলিটি। তার মানে যখন হচ্ছে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন থাকবে, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আপনারা বলে কি যে x ইকাল টু 30, এটার অ্যান্সারটা কত হবে, তাহলে এটার অ্যান্সার হবে 0, এটার প্রবাবিলিটি মানটা হবে কত, 0। সেই জন্য সবসময় রেঞ্জ থাকে। নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা জেড এর ভ্যালু দেখবেন, ওখানে জেড হয় গ্রেটার দেন, না হয় জেড লেস দেন, কিংবা জেড এর হয়তো দেখা যাচ্ছে এ একটা ভ্যালু আছে, তারপরে এখানে এক্স আছে, তারপরে বি আছে, কিংবা এই এক্সটাকে পরে আমরা জেড এ রিপ্লেস করতেছি। তার মানে এই গ্রেটার দেন লেস দেন থাকে, মানে সবসময় একটা রেঞ্জ থাকে। বুঝতে পারছেন আপনি? কারণ ওই রেঞ্জ থাকলে তখনই হচ্ছে আমাদের একটা এরিয়া ফর্ম করা যায়। তো একটা পয়েন্ট থাকলে তার এরিয়া ফর্ম করতে পারবেন না, কারণ ওই এরিয়ার আপনার হচ্ছে এরিয়াটাই 0 আসবে, সেজন্য করসপন্ডিং প্রবাবিলিটিটা 0। মেইন কনসেপ্টটা হচ্ছে কি যে যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে স্পেসিফিক একটা পয়েন্টের প্রবাবিলিটি 0, কি যে x ইকুয়াল টু 30 এই প্রবাবিলিটিটা 0 হবে। কিন্তু যদি একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়, যেরকম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই যে কতজন স্টুডেন্ট পাস করছে, নাম্বার অফ স্টুডেন্ট, তো এইখানে x ইকুয়াল টু 31 কিংবা x ইকুয়াল টু 30 তার একটা প্রবাবিলিটি থাকবে। তো ওই প্রবাবিলিটিটা যাতে আমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ যখন করতেছি, তখন তখন আমাদেরকে এই 30টাকে যাতে আমরা সংযুক্ত করতে পারি। এখন শুধু 30 কে নিলে তো এটার করসপন্ডিং প্রবাবিলিটিটা 0 চলে আসবে। সেই জন্য এই যে 29.5 থেকে আমরা 30.5 এই টোটাল এরিয়াটাকে নিই। এই টোটাল এরিয়াটা করলে তাহলে এর ভিতরে এখানে একটা হাইট থাকে, তাহলে এটা মানে মূল কথা হচ্ছে কন্টিনিউটি কারেকশনটা এভাবে আসে। মেনলি যদি আমাদের মানে এখানে তেলে মাথায় তেল দেওয়ার মতো, কি যে আপনার আপার ভ্যালুটা সব থেকে বড়, তার সাথে হাফ আমি যোগ করতেছি। কারণ কি, যোগ করলে ওইটা রেঞ্জের মধ্যে থাকবে। কিন্তু আমি বলে দিলাম কি যে এক্স এর ভ্যালুটা 27 থেকে মনে করেন হচ্ছে 30 এর মধ্যে হবে। তাহলে এই ক্ষেত্রে মনে করেন এটা আমি ইকুয়াল সাইন দিয়েছি। তাহলে এখানে 27 ভ্যালুটাকে ইনক্লুড করতে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের এখানে 26.5 থেকে আমরা শুরু করব এক্স, আর এখানে আপনার হবে 30.5, যাতে 30 ভ্যালুটার করসপন্ডিং প্রবাবিলিটি এখানে থাকে, আবার
27 ভ্যালুটারও করসপন্ডিং প্রবাবিলিটি এখানে থাকে। যদি আমরা 27 থেকে এক্স্যাক্টলি শুরু করতাম, তার মানে 27 যে বাইনোমিয়ালের একটা বড় প্রবাবিলিটি ছিল ওটা হইতো না। তো আপনি সবসময় এই যে মানে আমি লাল দিয়ে দেখাই, যাক ভাই, অনেক কিছু মাথার উপর দিয়ে গেল এখন। উপর দিয়ে আপনি আপনি এই যে জি এতটুকু এটা মাথায় রাখেন, এই যে জি যদি আমাদের হচ্ছে লোয়ার লিমিটের সাথে যখন আমি বাইনোমিয়াল থেকে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করব, তখন লোয়ারের মধ্যে মাইনাস হাফ করে ওটা থেকে যেটা কনভার্ট করতে হবে, আর আপারের সাথে প্লাস হাফ করে যেটা কনভার্ট করতে হবে। এতটুকুই জাস্ট, আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন। এইখানে দেখেন, এখানে আমরা যে প্রবাবিলিটিটা বের করছিলাম, এখানে আমাদের দেখেন এই যে বলছে কি যে থাস 30 ইন দা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রিপিটেড ডিসপ্লেন্ট দ্য এরিয়া আন্ডার নর্মাল ডিস্ট্রিবিউশন 29.5 থেকে 30.5, ভ্যালু 31 30.5 থেকে 31.5। মূল কথা হচ্ছে এইটা। এখন এখানে 29.5 কেন হলো, কারণ আমাদের x গ্রেটার দ্যান অর ইকুয়াল 30, তার মানে x টা এখানে কি লোয়ার লিমিট না আপার লিমিট? এক্স হচ্ছে 30 যদি সমান হতে পারে কম হতে পারে, তাহলে কি কম দুইটা হয়, পসিবল থাকবে না? কম জি হতে যে x এর ভ্যালুটা হবে 30 এর সমান হবে তার থেকে বেশি, জি তাহলে বেশি সর্বনিম্ন আছে। ভ্যালুটা কি 30 না? জি তাহলে লোয়ার লিমিট 30। হুম। আর আমি কথা বলতেছিলাম কি তেলে মেথায় তেল দিয়া, তার মানে এর তো আসলে এ বড় মানুষ না, তাহলে এর দিবেন না আপনি, এতে কেড়ে নেবেন, তার মানে 30 মাইনাস হাফ, তার মানে এই যে 29.5 আছে। বুঝতে পারছেন? ওকে জি দিয়ে এখান থেকে এই যে জেড করছে 1.7, তাহলে এখান থেকে আমরা জেড, তাহলে জেড গ্রেটার দেন 1.7, তাহলে এই ভ্যালুটা আপনি বের করবেন। এইটার আগে চিত্র আঁকাবেন, করসপন্ডিং চিত্র। তাহলে এটা আমি তাহলে আঁকলাম, এখানে মনে করেন আপনি পারলেন 1.7, তাহলে 1.7 থেকে বড় হবে, তার মানে এই প্রবাবিলিটিটা আপনাকে বের করতে হবে। বুঝতে পারছেন? কার্ভে আমাদের গ্রাফ, জি গ্রাফ যেটা দেওয়া থাকে সেটা সচরাচর এদিকের প্রবাবিলিটি দেওয়া থাকে। তার মানে আপনি লেস দ্যান টাইপ করতে হবে, এটা মানে হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান 1.78। তো এটা করে আপনি করবেন, আগের ক্লাসটা দেখবেন তাহলে মুখস্থ হবে। এরপরে আসতে হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন থেকে আমাদের এখন পর্যন্ত আপনাদের যে এইগুলো দিছিলেন সেখানে কোনো প্রশ্ন টশ্ন আসে না, এখানে ম্যাথে তো নাই। তো এখানে আমি শর্টে জিনিসটা বলে দিই, পয়সন ডিস্ট্রিবিউশনের আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দুইটাই হচ্ছে আপনার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। পয়সন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি করে, এখানে একটা এন থাকে, এখানে একটা এন থাকবে কি যে এত সংখ্যক ট্রায়াল, আর এই পয়সন ডিস্ট্রিবিউশনে এন থাকবে না। মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, এখানে মেইনলি যেটা থাকে আপনার একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল দেয়া থাকবে, ওই টাইম ইন্টারভালের মধ্যে কয়টা আপনার ইভেন্ট অকার করছে। যেরকম মনে করেন আমি বললাম কি যে হচ্ছে আপনি আপনার যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে সকাল 8টা থেকে 10টার মধ্যে কতজন স্টুডেন্ট ইন্টার করে, তাহলে এইটা হচ্ছে, এটা কিন্তু কোনো লিমিটেশন নাই কি যে 5 জনও যাইতে পারে, 10 জনও যাইতে পারে, 100 জনও যাইতে পারে, কিংবা দেখা যাচ্ছে ওই আপনাদের ওই ইউনিভার্সিটিতে বিশেষ কোনো অনুষ্ঠান আছে যার কারণে অনেক অনেক হাজার হাজার লোক সেখানে প্রবেশ করতেছে। তো সেই জন্য এখানে এন এর মানটা আমার যে 0 1 2 3 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। কিন্তু বাইনোমিয়ালের ক্ষেত্রে আমরা ওই যে বলে থাকি কি যে আমি এন সংখ্যক ট্রায়াল করলাম, আমার 40 জন স্টুডেন্ট ছিল, তাহলে এখান থেকে তার পাস করার সংখ্যা 40 30 31 32 যে এক্সাম্পল বলছিলাম, তার মানে এন এর মানে ওই যত সংখ্যক আমি ট্রায়াল করছি তত সংখ্যক ইভেন্টটা ঘটতে পারবে, তার বেশি ঘটতে পারবে না। এটা একটা কেস হতে পারে কি যে একটা টাইম ইন্টারভালের মধ্যে কয়টা ইভেন্ট ঘটছে, কিংবা এরকম একটা কেস হতে পারে কি যে একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ার মধ্যে কয়টা ইভেন্ট ঘটছে। যেরকম আমরা চিন্তা করি যদি আপনার এলাকার মিরপুরে আমি চিন্তা করলাম প্রতি 2 বিঘাতে কয়টা করে কাঁঠাল গাছ আছে, তার মানে এটা একটা নির্দিষ্ট এরিয়া, তাহলে একটা এরিয়ার মধ্যে কয়টা কাঁঠাল গাছ আছে। কিংবা যখন কেউ একটা হচ্ছে মনে করেন থিসিস পেপার লিখতেছে, প্রতি পেজে তার হচ্ছে কয়টা করে হচ্ছে আপনার বানান ভুল যাচ্ছে, কিংবা কয়টা করে তার ইরর হচ্ছে, তার মানে এই যে ইররের মানটা, এই ইররের মানটা যে কোনো কিছু হতে পারে। তো মেইনলি পয়সন ডিস্ট্রিবিউশন আমরা তখনই ব্যবহার করব যখন হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হবে, আর একটা স্পেসিফিক টাইম ইন্টারভ্যালের কথা উল্লেখ থাকবে কি যে এই টাইম ইন্টারভ্যালে এতটা ইভেন্ট ঘটছে। কিন্তু করোনার সময় আপনার প্রত্যেকটা ক্লাসে ইন্ডিপেন্ডেন্ট হবে মনে না, ট্রায়াল উইস হ্যাঁ আর ইন্ডিপেন্ডেন্ট। ট্রায়াল জি ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। আর এইখানে প্রবাবিলিটি অফ সাকসেসের মানটা পি অনেক কম হবে। মেইন পার্থক্য হচ্ছে এটা কি যে আচ্ছা, একটা নির্দিষ্ট টাইম, এখানে ইনফিনিটি যে ট্রায়াল এন ইজ লাস্ট, এখানে লাস্ট বলতে কি ইনফিনিটি বলা হচ্ছে? হ্যাঁ ট্রায়াল এন ইজ লাস্ট, লাস্ট বলতে ইনফিনিটি বলা হচ্ছে। বুঝতে পারছেন? জি আর এই যে কাউন্ট ওভার টাইম, কাউন্ট ডেটা মানে হচ্ছে আমাদের হলো ডিসক্রিট টাইম ডেটার ক্ষেত্রে এটা হবে, আর এটা রেয়ার ইভেন্টের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, জি
এটা মনে রাখবেন, রেয়ার ইভেন্টের ক্ষেত্রে ঘটে, ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, এখানেও কিন্তু ট্রায়ালস গুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল, বাইনারি ছিল। এগুলোতে এমসিকিউ হয়তো হলেও হতে পারে, একটা সম্ভাবনা। এগুলোতে এমসিকিউ খুব একটা দেখি নাই, তবে আপনি এই পার্টটা পড়েন। মেনলি মনে রাখবেন কি যে এখানে আমাদের যে ভ্যালুর মানটা, এক্স এর মানটা হতে পারে 0 থেকে ইনফিনিটি। আর যখন আমাদের বলতেছি বাইনারি, সেই ক্ষেত্রে এক্স এর মানটা আমি বলতে পারবো 0 থেকে 0 1 2 করে ডট 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 এন পর্যন্ত। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এখানেও এক্সটা এখানেও এক্সটা আপনার পয়সন র্যান্ডম ভেরিয়েবল, এখানে ছিল বাইনারি র্যান্ডম। এটা এখান থেকে আপনাদের প্রশ্ন আসে নাই, তারপর আপনি এই পার্টটা পড়ে, যদি আপনি নিজে পড়তে হবে, আপনি কেমন বুঝতেছেন, ওটা আপনি কেমন প্রশ্ন করতেছেন, কিংবা আপনি কেমন ফিডব্যাক দিতেছেন, ওটার উপরে নির্ভর করবে। তো আমরা আজকে আরেকটু আমি একটু যে আজকে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, পয়েন্ট এস্টিমেট, ইন্টারভাল এস্টিমেট, এই 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 দুইটা জিনিস আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আজকে শেষ করবো, কারণ আজকে আমাদের মাঝখানে একটু সমস্যা হয়েছিল। তো এখানে এস্টিমেশন এন্ড কনফিডেন্স ইন্টারভাল। তো আমরা এতক্ষণ যে পর্যন্ত কাজটা করছিলাম সেটা হচ্ছে আমাদের একটা পপুলেশন ছিল, এটা মনে করেন আমাদের একটা পপুলেশন। তো এই পপুলেশনটাকে মেনলি আমরা হচ্ছে একটা, মানে এই পপুলেশনের কি কাহিনী ঘটতেছে, মনে করেন একজন টিচার, সে হচ্ছে স্ট্যাটিস্টিক্স কোর্স হচ্ছে ক্লাস নেয়। সেই আমরা যেই কথাই বলছিলাম কি যে 100 জন স্টুডেন্টের যে কথা বলছিলাম, একটা এক্সাম্পলে থাকলে সুবিধা হবে। তো এই 100 জন স্টুডেন্ট হচ্ছে আমাদের টোটাল পপুলেশন। তো আমরা দেখতে চাচ্ছি কি যে আসলে 100 জন থেকে 10 জনকে আমরা নিয়ে স্টাডি করে এই টোটাল 100 জন সম্পর্কে একটা মতামত জেনারেট করতে চাইলাম। তাহলে আমাদের এই যে 10 জন, এই 10 জনটা হচ্ছে আমাদের স্যাম্পল। এই স্যাম্পলটা যাতে রিপ্রেজেন্টেটিভ হয় সেজন্য আমরা বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক ব্যবহার করে থাকি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড, ক্লাস্টার, যেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। তো এইখানে আমাদের যে স্যাম্পলটা সিলেক্ট করলাম, তো এইখানে টোটাল 100 জনকে নিয়ে যদি আমরা কাজ করতাম, তাহলে যেগুলো পাইতাম সেগুলো হয়তো আমাদের প্যারামিটার ভ্যালু। এটাকে আমরা বলি প্যারামিটার, প্যারামিটার ফর পপুলেশন। তো এই টোটাল 100 জনকে দিয়েই যদি আমি কাজ করতাম, তাহলে সেটা হচ্ছে প্যারামিটার ভ্যালু। আর এই যে 10 জনকে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এই 10 জন আমাদের ছিল স্যাম্পল, এস ফর এস, তাহলে এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিস্টিক আর স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু আলাদা। এস থাকলে ওটা আপনার ডিপার্টমেন্টের নেম কিংবা সাবজেক্ট নেম, আর স্ট্যাটিস্টিক মানে এটা হচ্ছে আমাদের স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স, স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স, যাই হোক। আর এই যে প্যারামিটারটা হচ্ছে আমাদের পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আমি যে স্যাম্পলটা 10 জন নিয়ে কাজ করলাম, তাহলে 10 জন নিয়ে কাজ করার পরে আমাদের যে মার্কের এভারেজ আসলো এক্স বার, এই এক্স বার দ্বারা আমি আমার যে পপুলেশন ছিল সেটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করতে পারি। তাহলে এখানে পয়েন্ট এস্টিমেটটা হচ্ছে আমাদের এক্স বার, মানে আমি এক্স বার যখন বের করলাম, দেখা যাচ্ছে ওই মার্কটা আসলো হচ্ছে 70। তাহলে এই 70 মার্ক দিয়ে আমি একটা করলাম কি যে হচ্ছে, তাহলে এই স্টুডেন্টরা অন অ্যান এভারেজ 70 করে মার্ক পায়। তাহলে এই 70 মার্কের বেসিসে আমি ওই কোর্স টিচারকে ইভালুয়েট করতে পারি আসলে সে কি ধরনের পড়াইতেছে। যদি এটা 30-র কম হইতো কিংবা 40-এর কম হইতো, তাহলে আমি বুঝতাম আসলে সে খুবই বাজে পড়াইতেছে, কিংবা যদি 80-র বেশি হইতো, তাহলে আমি ধরে নিতাম কি যে সে ভালো পড়াইতেছে। তাহলে এটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট। আর ইন্টারভাল এস্টিমেটটা কি? ইন্টারভাল এস্টিমেটটা হচ্ছে এখানে আমি একটা ফিক্সড ভ্যালু দিব না, এখানে ফিক্সড ভ্যালু না দিয়ে আমি বলে দিলাম কি যে সেই ভ্যালুটা হচ্ছে মনে করেন 50 থেকে বললাম কি যে 80-র মধ্যে, মানে তাদের যে মার্ক সেটা 50 থেকে 80-র মধ্যে। এই এই এক্সাম্পলটা তো মানে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আরো আরো সুবিধা হবে। এরকম চিন্তা করেন কি যে আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনি হচ্ছে প্যান্ট কিনবেন। তো বাজারে গিয়ে আপনি যদি প্যান্ট কিনেন, তাহলে আপনি এই প্যান্টের দাম কত হতে পারে সেটা যদি আপনি দরকার দেখা দেখা যাচ্ছে এই প্যান্টের দাম আপনি আপনার এক বন্ধুকে জিজ্ঞেস করলেন, ও বললো কি যে এই প্যান্টের দামটা হচ্ছে 750 টাকা। তাহলে ও এখানে মেইনলি করছে হচ্ছে পয়েন্ট এস্টিমেট, কি যে একটা পয়েন্ট সে বলছে কি যে এই দামটা হচ্ছে 750 টাকা। আর ইন্টারভাল এস্টিমেট কি? ইন্টারভাল এস্টিমেট বললো আচ্ছা আমি তো শিওর না, তবে এই প্যান্টের দাম 600 থেকে 800-র মধ্যে হতে পারে। তাহলে এইখানে ও একটা কি ইন্টারভালের উল্লেখ করছে না, তাহলে এইটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেট।
যে 600 থেকে 800 মধ্যে হতে পারে। এখন জি এই জিনিসটাই আমরা এইখানে অ্যাপ্লাই করব, কি যে আমি এক্স বারের মান শুধু 70 যখন বলতেছি তখন একটা পয়েন্টের কথা বলতেছি, তার মানে এটা একটা পয়েন্ট এস্টিমেট। আর যখন আমি এক্স বারের মানটা বললাম 50 থেকে 80, তাহলে এইখানে কিন্তু আমার একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি এত পার্সেন্ট কনফিডেন্ট এইটার মান 600 থেকে 800 মধ্যে হবে। তো সেই জন্য এই ইন্টারভাল এস্টিমেট যখন আমরা করব তখন আমাদের আর কি সিগনিফিকেন্স লেভেল, কনফিডেন্স এগুলো আস্তে আস্তে আমাদের আসবে, সেগুলো নিয়ে আমরা বলি। মূল কথা হচ্ছে পয়েন্ট এস্টিমেট মানে হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু বলা, আর ইন্টারভাল এস্টিমেট মানে হচ্ছে একটা রেঞ্জ দিয়ে বলা। যে প্যান্টের দাম 750 টাকা হতে পারে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট, আর 600 থেকে 800 মধ্যে হতে পারে, এটা হচ্ছে একটা ইন্টারভাল এস্টিমেট। বুঝতে পারছেন আপনি? জি এটা বুঝছি। এইখানে দেখেন স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। তো এই যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে আমরা এক্স বার আর এস, এই এসটা হচ্ছে আমাদের স্যাম্পল, এই এক্স বারটা আমরা স্যাম্পল জানি। পপুলেশন এই যে মিউ আর এস স্কয়ার আর নট, মানে এটা আমরা জানি না, এটা যদিও পড়া হচ্ছে এস স্কয়ার। আছে মোট টেক্সটিং এক্স বার দেয়া আছে, একবার এক্স বার পাইছি একবার এস স্কয়ার পাইছি, তাহলে এখান থেকে আমরা এই যে স্যাম্পল ইনফরমেশন থেকে, স্যাম্পল ইনফরমেশনের মধ্যে কিছু স্ট্যাটিস্টিকের কথা আমি বলবো আপনাদেরকে। স্ট্যাটিস্টিক্স থেকে পপুলেশন প্যারামিটার, এই যে স্যাম্পল ইনফরমেশন থেকে পপুলেশন প্যারামিটার বের করা, সেটা নিয়ে কিছু কথা হচ্ছে। এই যে পয়েন্ট এস্টিমেট জিনিসটা কি, সিঙ্গেল ভ্যালু হুইচ ইজ ইন সাম সেন্স বেস্ট এস্টিমেট অফ দ্য প্যারামিটার অফ ইন্টারেস্ট। তো আমি যদি প্যান্টের দাম নিয়ে কনসার্ন থাকি, তাহলে দেখা যাচ্ছে কি যে যুব 750 টাকার মধ্যে যদি 750 টাকাই দাম হয়, তাহলে এটা অনেক সময় বেস্ট প্যারামিটার অফ ইন্টারেস্ট হয়। আর ইন্টারভাল এস্টিমেটে বলছে এ রেঞ্জ অফ ভ্যালু হুইচ গিভস অ্যান আইডিয়া লাইকলি অকারেন্স অফ দ্য এস্টিমেট। মানে আমি যখন প্যান্টের দাম 600 থেকে 800 টাকা বললাম, তাহলে এখানে আমাদের একটা আপনার হচ্ছে লাইকলি অকারেন্স অফ দ্য এস্টিমেট এমন ইনফরমেশন বলবো। এইটা আমরা এই যে নেক্সট দিন যখন কনফিডেন্স ইন্টারভাল পড়বো, সেগুলো নিয়ে আমরা সেদিন এটা কথাবার্তা বলবো। তো এইখানে কি বলছে, if the sample size is small, then it's quite possible then estimate is not আমাকে realistic. জি আপনি বলবেন যে এখানে এস্টিমেশনটা কি আর কনফিডেন্স ইন্টারভাল কি, মানে এই দুইটা বিষয় আমি জানি না, এই দুইটা কি তাহলে? এস্টিমেশন এটা একটা প্রক্রিয়া। এই যে আমি যে স্যাম্পল আমার কাছে দিয়ে আসছিল, মানে এখানে অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে এস্টিমেট, আচ্ছা এস্টিমেটর, আর কনফিডেন্স ইন্টারভালের কথা যদি বলি, কনফিডেন্স ইন্টারভাল এইটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব যখন আমরা টেস্ট করব। তো এইখানে এস্টিমেট জিনিসটা কি, এস্টিমেট জিনিসটা হচ্ছে মান। যে আমি যদি বলে ফেলি y equal to f of x, এটা একটা ফাংশন বলি, যে কোনো ফাংশন হচ্ছে একটা এস্টিমেটর, মান। আর এই যে y এর মান, y এর মান, y এর মানটাকে আমরা বলতেছি হচ্ছে একটা এস্টিমেট। ঠিক আছে? এখন আমি যদি বলে দেই কি যে হচ্ছে যখন আমরা এর ভ্যালুটা বের করতেছি কি যে এক্স বার লিখছি, এক্স বার ইকুয়াল টু আমরা বলছি সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। তাহলে এই যে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই ডিভাইডেড বাই এন, এই টোটাল জিনিসটা হচ্ছে একটা এস্টিমেটর। এস্টিমেটর মানে মোটর মানে ফাংশন, এস্টিমেটর। তো এই এক্স বারের যে মান, এটা হচ্ছে এস্টিমেট। ঠিক আছে? আর এই যে টোটাল প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাকে আমরা বলছি হচ্ছে এস্টিমেশন। আমি কি বুঝাইতে পারছি? জি মানে টোটাল ফাংশনটাকে আমরা বলছি এস্টিমেটর, আর একটা মান বের করছি, সেই মানটাকে আমরা বলছি এস্টিমেট, আর এই প্রসিডিউরটাকে আমরা বলছি এস্টিমেশন। এই এস্টিমেশনের ক্ষেত্রেই আমাদের দুই ধরনের এস্টিমেশন থাকে। এই এস্টিমেশনকে আমরা বলছি জটিল এস্টিমেশন। একটা হচ্ছে আমাদের পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের ইন্টারভাল এস্টিমেশন। এইটাই ছিল এইখানে।
স্যাম্পল সাইজটা যদি ছোট হয় তাহলে estimate is not very close to true value. This would be reflected in wide interval. আর ইন্টারভাল এস্টিমেট আর বেটার ফর এই যে ওয়াইড ইন্টারভাল, এটা যদি মনে করেন আপনি যখন প্যান্টের দামটা জানেন না তখন আপনার ইন্টারভালটা বেশি হবে। যেরকম আমি বলে দিলাম কি যে একজন ইন্টারভাল বললো কি যে 100 থেকে 1500 প্যান্টের দামটা হতে পারে, একজন বলতেছে কি যে এটা 500 থেকে 1000 হতে পারে, আর একজনও বলতেছে কি যে 700 থেকে বলতে পারে এটা 800 হতে পারে। তাহলে দেখেন 1000 থেকে 100 থেকে 1500 যখন বলছে তখন আসলে ওর কনফিডেন্সটা কম, কারণ ও আসলে অ্যাকচুয়াল দামটা জানে না। আর এই যে 500 থেকে 1000 যে বলতেছে তার কনফিডেন্স এর থেকে বেশি, কিন্তু সেও আসলে তার রেঞ্জটা অনেক বেশি, তার মানে তার যে দামটা বলছে তার মধ্যে ভেরিয়েন্সটা অনেক বেশি। আর 700 থেকে 800 যখন বলছে তখন এর এর দেখেন এর রেঞ্জটা কম, তার মানে এ মোর কনফিডেন্ট। তো এই জিনিসগুলো নিয়ে আমরা যখন টেস্ট অফ হাইপোথিসিস পড়বো, টেস্ট নিয়ে কথা বলবো, তখন ওইখানে আমরা কথা বলবো। বুঝতে পারছেন আপনি? জি, বুঝতে পারছি ভাই। জি, আপনি অনেকক্ষণ পড়াবেন আজকে সময় দিয়ে। এটা সমস্যা না, মাঝখানে তো সমস্যা হইতেছে আর কি। আচ্ছা, আপনি কি আচ্ছা, করেন বুঝছেন,